গণঅভ্যুত্থানটা হাসিনাকে সরিয়ে দেয়ার, হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল। কোটা, মেধা, এগুলো ছিল জাস্ট একটা ড্রামার পার্ট। মুগ্ধ, আপনাদের মনে এই প্রশ্নটি এখন আর আসে কিনা? মুগ্ধ, হ্যাঁ, আমি তো কথা বলতেছি, মুগ্ধকে যে গুলি করা হয়েছে, আবু সাইদকে যে গুলি করা হয়েছে, এটা ছিল মেবি মেবি মেটিকুলাস ডিজাইন, মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করা। কারণ এইমাত্র দেখলাম মুগ্ধকে পানি বিলাচ্ছে, এইমাত্রই গুলি। কারণ এই ভিডিওটা সবাই দেখছিল, আচ্ছা একটা ছেলে, একটা সুন্দর একটা ছেলে, ইয়াং ছেলে, সে সবাইকে পানি খাওয়াচ্ছে, তাকে গুলি করা হলো। গুলি করার পরেই হচ্ছে কিন্তু সবাই রাজপথে নেমে আসলো। দেখবেন মুগ্ধকে গুলি করার পরে যে পরিমাণে মানুষ রাজপথে নামছে, এর আগে কিন্তু এই পরিমাণে মানুষ রাজপথে নামে নাই। এটা মেটিকুলাস ডিজাইন ছিল। আই থিঙ্ক মানে আমার চিন্তা সেটা বলতে, আমি জানি না বুদ্ধিজীবীরা আরো ভালো বলতে পারবে, বা যখন এটা প্রপার ইনভেস্টিগেশন হবে, সবকিছু চোখের সামনে আসবে, তখন এটা আরো ভালোভাবে উন্মোচিত হবে। বাট আমার কাছে মনে হচ্ছে এগুলি সব মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। যেটা হচ্ছে, দেখেন, কোনো কুৎসিত কোনো কিছু ভেতরে যদি কেউ লালন করে, সেটা এমনি এমনি বেরিয়ে আসে। আপনি হাজারটা কার্পেট দিয়ে সত্যকে যদি ধামাচাপা দিতে চান, কিন্তু সত্য বেরিয়ে আসে। ডক্টর ইউনুস যে বলছে মেটিকুলাস ডিজাইন, এটা তার ভেতরে একটা বিষয়, সেটা সে বলে ফেলছে। সো আমার মনে হয় মুগ্ধকে মারা এটা একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট। এই যে এতগুলো শিশু মারা গেল, ঘরের মধ্যে বসে মারা গেল, আপনাদের কি মনে হয় বাইরে থেকে গুলি করে, মানে বাইরে থেকে বলতে নিচে তো পুলিশ রাস্তায়, তারাদের গুলিতে কি এই শিশুরাদের মৃত্যু হতে পারে? মানে কমন সেন্স আপনাদের কি বলে? আমি আসলে অনেক কিছু ইন ডিটেল বলতে পারবো না, কিছু তো বেরিয়ার থাকে। তবে আমি যেটা বলতে পারবো স্ট্রেইট, সেটা হচ্ছে এই গণঅভ্যুত্থানটা হাসিনাকে সরিয়ে দেয়ার, হাসিনাকে মেরে ফেলা বা হাসিনাকে সরিয়ে দেওয়ারই একটা প্ল্যান ছিল। কোটা, মেধা, এগুলো ছিল জাস্ট একটা ড্রামার পার্ট। আপনারা কি সেটা জানতেন? আমি জানতাম না। আমি জানছি হচ্ছে 4 তারিখ রাতে। ওকে, না তখন তো তারা অলরেডি এক দফা ঘোষণা করেছে, কিন্তু এক দফা তো আমরা হচ্ছে 2 তারিখে ঘোষণা করেছে। হ্যাঁ, কোটা, এই যে আন্দোলন যখন শুরু করলো, তখন যে তার নেপথ্যে এত কিছু আছে, সেটি কি জানতেন? আমি জানতাম না, না সত্যি জানতাম না। আপনার যারা বন্ধু বান্ধব সহকর্মী, তারা কি জানতেন? আই ডোন্ট নো, মেবি, আই ডোন্ট নো। না মানে পরবর্তীতে আপনারা এ নিয়ে আলাপ আলোচনা করেননি? হ্যাঁ করেছি, তারা বলেছে যে জি আপা। মানে কি, বুঝি নাই আপনার কথাটা। মানে আপনার প্রশ্নটার উত্তর হ্যাঁ ছিল, জি আপা, আর নয়তো আমরা করতে পারতাম না। এটা তো আচ্ছা, আমাকে কেন বলতে হবে? ওদের মধ্যে থেকে কেউ কেউ তো গণমাধ্যমে এসে বলেছে যে আমরা যদি পুলিশকে হত্যা না করতাম, বিটিভিতে যদি আগুন না ধরাইতাম, মেট্রো লাইনে যদি আগুন না ধরাইতাম, তাহলে এই গণঅভ্যুত্থান সফল হইতো না। এটা তোরা বলছে, তা আমার কাছ থেকে কেন শুনতে হবে? হ্যাঁ, মানে পুলিশ হত্যার, পুলিশ যেভাবে করে হত্যা আপনি দেখেছেন নিশ্চয়ই, কিছু না কিছু ভিডিও তো অবশ্যই দেখেছেন। ওগুলো তো কোনো সাধারণ মানুষ, বিক্ষুব্ধ জনতা কিংবা ছাত্ররা অসম্ভব। আমি বাংলাদেশের মানুষের সাইকোলজি যতগুলো বুঝি, তাই না? হুজুররা করেছে, হুজুররা এই যে দাড়ি টুপি গুলা স্টুপিড গুলা করেছে, টেররিস্টরা করেছে, জঙ্গিরা করেছে। একটু এক্সপ্লেন করতেন যদি। এক্সপ্লেন না করি, আমি আরেকটু শিওর হয়ে আরো তথ্যভিত্তিক মানে তথ্যগুলো পাই। এগুলি যতটুকু আমি জেনেছি, এগুলি হুজুররা করেছে, যারা কথায় কথায় জবাই করতে চায় জামাত শিবিররা করেছে, এরা করেছে। যারা যে ডাকসু নির্বাচনে জয়যুক্ত হয়েছে, সাদিক কায়েমেদের গ্রুপ করেছে। তখন কি আপনারা ইনস্ট্যান্টলি আপনারা জানতে পেরেছেন নাকি এখন জানছেন? এখন না, আমি আরো অনেক আগে থেকেই জানি। যখন আমি জেনেছি তখন থেকে আমি পদত্যাগের চিন্তা করেছি এবং পদত্যাগ ফাইনালি করেছি। আমি জেনেছি এনসিপি তে যখন সক্রিয় কাজ করতেছিলাম, তখন আমি এক এক করে জানতে পেরেছি। এর আগে কিছুই জানতাম না। এই এনসিপির অনেকের বিরুদ্ধে হিজবুত তাহরির, বেসিক্যালি আমি নেপাল থেকে বাংলাদেশে যখন ফিরি, তারপর থেকে আমি সব জানতে পারছি। নেপালে থাকা অবস্থায় আমি কিছু জানতাম না। এমনিতে ধরেন এই যে এনসিপির অনেকের বিরুদ্ধেই হিজবুত তাহরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে। ট্রু। অভিযোগ নয়, দ্যাট ইজ ফ্যাক্ট। কিরকম?
ওরা এটার সাথে যুক্ত আছে, কিছু থেকে কিছু হলে হিজবুত তাহরিরকে হচ্ছে মফ করতে হবে, যা কিছু করতে হবে ওদেরকে লেলিয়ে দেয়, পেছন থেকে ইনস্ট্রাকশন দেয় এনসিপি, ফিল্ডে কাজ করে ওরা। দ্যাট ইজ ট্রু। একটা নিষিদ্ধ সংগঠনকে, যারা বাংলাদেশ যাদেরকে নিষিদ্ধ করে রাখছে তাদেরকে দিয়ে হচ্ছে এনসিপি কাজ করায়, which is true fact. তো এই 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 জঙ্গি তৎপরতা, এই হিজবুতি তৎপরতা এখন কি কমেছে নাকি আরো বাড়ছে? এই তো 2 দিন ধরে তো মনে হচ্ছে একটু ঠান্ডা, যেহেতু তারেক সাহেব বাংলাদেশে আসছে, মনে হয় সামনের দিকে আরো ঠান্ডা হবে। এতদিন তো দেখছেন দেশের অবস্থা কি, দেশে তো শান্তি শান্তি নামের কোনো শব্দই বাংলাদেশে ছিল না, জঙ্গিদের রাষ্ট্র ছিল। লেটস সি, দেখা যাক, এখনো কিছু বলা যায় না। আপনি দেখেন ইনকিলাব মঞ্চ আজকে আবার আন্দোলনে নেমেছে, শাহবাগ ব্লকেট করে। হুদাই হুদাই আপা, আমি না এগুলি বুঝি না, খামোখা। ভাই আমি হচ্ছে এই খুনের বিচার চাই। হাদিকে মারছে, এটার জন্য আমি ভীষণ ভাবে শোকাহত। এবং এটা কারা মারছে, ফয়সাল কোথায় আছে, কিভাবে মারছে, হোয়াট ইজ দ্য প্ল্যান, হোয়াট ইজ দ্য ব্লাডি পলিটিক্স, উই আর নো এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। এরপরে পুলিশ প্রশাসন চেষ্টা করতেছে। এখন ফয়সাল গেছে হচ্ছে ইলিগেল ভাবে একটা রাষ্ট্রে, সেই রাষ্ট্র থেকে ওরা কেমনে ধরবে? ও সেই ধরার জন্য তো যা যা করা লাগে সেটা আমাদের দেশের সরকার করবে। তুমি রাজপথে নাইমা সাধারণ মানুষের জীবনটাকে হয়রানির সম্মুখীন কইরা তুমি এগুলি করতে পারো না। এগুলি 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 ফাইজলামি, এগুলির জন্য টাকা প্রদান করতেছে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাকে বানচাল করার পায়তারা ছাড়া এটা আমি আর কিছুই দেখছি না। এটা যদি হাদির মৃত্যুর জন্য যদি হাদিকেই প্রশ্ন করা হতো, ভাই তুমি কি এটা চাও, হাদি অবশ্যই বলতো আমি চাই না। জি, এই কারা টাকা দিচ্ছে, কারা কোথা থেকে আসছে? পাকিস্তান দিচ্ছে, সিরিয়া দিচ্ছে, সবচেয়ে বেশি টাকা দিচ্ছে যে জামাত ইসলাম। জামাত ইসলাম গতকালকে কি বললো যে 1.5 কোটি টাকা করে এক একজনকে দিবে, এবং জামাত ইসলাম বললো সরকার থেকে তাদেরকে কোনো টাকা পয়সা নিতে হবে না। তারা এই বিএনপি কে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে বিএনপি সরকার থেকে টাকা পয়সা না নিয়ে তারা কি রাজনীতি করতে পারবে কিনা। কিন্তু জামাত ইসলাম সরকার থেকে টাকা পয়সা বা কোনো ধরনের খরচ না নিয়ে তারা সবকিছু করতে পারবে, মববাজি থেকে শুরু করে সবকিছু করতে পারবে। কেমনে করতে পারবে? এত টাকা তারা কই পায়? এত টাকাটা তাদের কাছ থেকে কোত্থেকে আসলো? নিশ্চয়ই তাদেরকে টাকাকে প্রোভাইড করতেছে। এই হিউজ টাকাটার মানে উৎসাহটা কি? এই হিউজ টাকাটা কারা তাদেরকে প্রোভাইড করতেছে, কেমনে আসছে, কি 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 করতেছে তারা, তাদেরকে জিজ্ঞেস করেন। তো ওরাই টাকাটা প্রোভাইড করতেছে। তো এই নিয়ে আপনারা সোচ্চার হচ্ছেন না? না, আমি সোচ্চার আছি, আমি আমার মতো কথা বলে যাচ্ছি, আমি আমার মতো করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি, আমি সবকিছু বলতেছি। আমি যতটুকু ইনফরমেশন পাচ্ছি ওটার মধ্যে কিছুটা ফিল্টার করতে হচ্ছে, স্বাভাবিকভাবে করতে হয়, ফিল্টার করে আমি বলতেছি। বাট আমি আকার ইঙ্গিতে যেটুকু বলার চেষ্টা করবে বলি, ওটুকুতে সচেতন মানুষের বোঝার কথা। যদি কেউ না বুঝে সেখানে আমার কিছু করার নাই, বাট আমি অনেকখানি বলি যেটা অনেকেই বলে না। জি, নীলা, আমাকে একটা জিনিস বলুন তো, আপনি শুরুতে বলছিলেন যে এনসিপির ভেতরে নারীদের কোনো মর্যাদাই নাই, নারীদের কোনো অবস্থানই নাই, কিন্তু এমনকি আপু আরেকটা ইম্পর্টেন্ট কথা, এনসিপির মধ্যে যারা পুরুষ আছে তারা না হয় নারী বিদ্বেষী হইলো, কিন্তু যারা নারী আছে তারা নামে হচ্ছে নারী, আল্লাহ তাআলা তাদেরকে বায়োলজিক্যালি নারী বানিয়ে পাঠিয়েছে, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে তারা নারী না, তারা পুরুষতন্ত্র নিজের মধ্যে ধারণ করে। যেমন হচ্ছে তাসনিবা জাবিন, যেমন হচ্ছে সামান্তা শারমিন, যেমন হচ্ছে ডক্টর মিতু। শি ইজ এ ভেরি ডিসকাস্টিং ওম্যান। আই এম সরি, আমি কখনো নারীদেরকে নিয়ে বাজে কথা বলি না, কিন্তু মিতু দেখেন জায়মা রহমানকে নিয়ে কি রকম নোংরা কথা বলছে। জায়মা রহমান যে কিনা হচ্ছে আপনার ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ছে, যার 14 গোষ্ঠী হচ্ছে পলিটিক্যাল ফিগার, যার রক্তের মধ্যে পলিটিক্স আছে, সে যদি পলিটিক্স করতে চায় তাকে তো আমাদেরকে হচ্ছে আহ্বান জানানো উচিত, ওয়েলকাম করা উচিত, ওয়ার্মলি ওয়েলকাম করা উচিত। কিন্তু তাকে নিয়ে সে নোংরা কথা বলতে দ্বিধাবোধ করে নাই। তাহলে একজন নারী হয়ে একজন নারীকে কিভাবে সে এই ধরনের কথা বলে? তার মানে হচ্ছে সে নারী না, সে পুরুষতন্ত্র বিলং করে। সেই ধরেন, ঠিকই বলেছেন যে নারী হলেই যে নারীদের অধিকার সংরক্ষণ করবে এমন তো কোনো কথা নেই। এটা একটা কনসেপ্ট, একটা ফিলোসফি। সুতরাং সেই জায়গা থেকে তাহলে তাসনিম যারা, যেমন সম্পর্কে আমি শুনেছি সে তো আগে বাম রাজনীতি করতো, রাইট? আরে ভাই, যেই নারী বলে যে আপু তুমি করে ইয়েকে, ছেলেটার নাম কি, তুষারকে আপনি তুমি করে বলেছেন কেন? তুমি করে বলাতে আমি নাকি তুষারকে আহ্বান জানিয়েছি। আরে তুষার আমার বয়সে ছোট, ওর এক্সপিরিয়েন্সে আমি বড়, সমস্ত কিছু আমি বললাম, 2টা বাচ্চার মা, সবাই আমাকে রেসপেক্ট করে, আমি তুমি করে বলবো না? আপনি করে বলবো? তুমি করে বলতে নাকি আমি ওকে আহ্বান জানিয়েছি। যেই নারী এই কথা বলতে পারে তার কাছ থেকে আপনি কি ধরনের ইয়ে পাবেন? কিছুই তো পাবেন না।
তার কাছে আপনি ন্যায় বিচার কিভাবে আশা করেন? সে যদি ক্ষমতায় আসে বা সে যদি কোনো কিছু মানে বাংলাদেশে কোনো একটা ফিগার হয়, তার কাছে নারীরাই তো সেফ না, ছেলে তো পরের কথা, নারীরাই তো তার কাছে সেফ না। সে একটা স্টেপ, একটা বাক্য ব্যবহার করতে পারে নাই। তাসনুভা জেবেনকে যখন উন্মোচন করা হলো, ইলিয়াস যখন তাসনুভা জেবেনকে মানে পুরো মুক্ত করে বাজেভাবে তার সে ইটিভিতে কি কি করছে, কোন কার সাথে কি কি করছে, তার পুরো পার্সোনাল লাইফটাকে যেভাবে উন্মোচন করলো, তখন একটা মানুষ কথা বলে না। অথচ আমি তাসনুভা জেবেনকে নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি, আমি কথা বলেছি ওর পক্ষ থেকে। কিন্তু তাসনুভা জেবেন আমাকে নিয়ে কি বললো, যে আমরা জানি কার সাথে এই ঘটনাটা ঘটেছে, আমরা চাইলে তাকে এই করতে পারি। কেন? তুই অ্যাজ এ ওম্যান তুই আমার পক্ষ নিয়ে কথা বলতে পারতি না? তুই তো ভিতরটা জানিস। ও জেনে শুনে ও আমার পক্ষ নিয়ে একটি কথা তো বলে নাই, উল্টো আমাকে নিয়ে বাজে কথা ফেসবুকে লিখেছে। আপনি কার কথা বলবেন? ডক্টর মিতু, আমি তো ডক্টর মিতুর কথা বললামই। ওখানে আরেকটা নারীকে দেখান যে আছে, নারীদের সংখ্যা ওখানে যে আছে দেখান, কোন নারী তো এখানে সেফ না। সারোয়ার তুষার শুধু আমার সাথে নষ্টামি করছে। সারোয়ার তুষার এনসিপির একটা মেয়ে, নরসিংদীতে বাড়ি, তাকে প্রেগনেন্ট বানাইছে। ওই মেয়ে কাঁদতে কাঁদতে এনসিপি থেকে পদত্যাগ করে চলে গেছে। এই মেয়ে এখন পর্যন্ত মুখ খুলতেছে না। এই বিষয়ে কি ইলিয়াস জানে না? ইলিয়াসকে জানানো হয়েছে। ইলিয়াস বলতেছে আপা আমরা এনসিপি নিয়ে এখন কথা বলবো না। ইলিয়াস এই বিষয়ে সবকিছু জানে, কিন্তু ইলিয়াস এই মেয়ের পক্ষে নিয়ে কথা বলে নাই। এই যে কি রুমি একটা মেয়ে যে আত্মহত্যা করলো, এর বিষয়টি কি? আচ্ছা, রুমি যে আত্মহত্যা করছে এটা আমার কাছে খুব মিস্টেরিয়াস লাগতেছে। এই মেয়েটা যদিও হচ্ছে ভুল ভাল একটা কাজ করেছে, যেটাকে আমি সাপোর্ট করি না, কিন্তু অ্যাজ এ ওম্যান আই সাপোর্ট হার। বাট ওর মৃত্যুটা আমাকে ভাবিয়েছে আপু। এটা আমার কাছে মিস্টেরিয়াস, আই ডোন্ট নো, আমি জানি না। বুঝতে পেরেছি। এখন এই এই দলের কাছে আপনার এই দলের কাছে আপনি এখন আর দলের কেউ মানে বলছেন যে কেউ নয়, আপনি এই দল ছেড়ে আমি লিখিত ভাবে কেউ নই, আই এম নোবডি। ওকে, বুঝতে পেরেছি। তা এখন আপনার কি মনে হয় তারেক রহমান এসে দেশটাকে উদ্ধার করতে পারবে? অফকোর্স, আই হোপ সো, ইনশাআল্লাহ। দেখে কবিতাও লিখে ফেলেছেন। কবিতা? আমি কবিতা লিখতে পারি না। আমি ফ্যাক্ট লেখার চেষ্টা করি। উনি যেভাবে ওনার পিতার কবরের সামনে দাঁড়িয়ে উনি কাঁদছিলেন, আমরা সাধারণত রাজনীতিবিদদেরকে কি দেখি, খুব আকুতি মিনতি করে কান্নাকাটি করে একেবারে ক্যামেরার সামনে দেখায়, মাথার মধ্যে এখানে কস্টিপ লাগায়, এখানে মনে হয় ফাইটার এটা গেছে এরকম কিছু লাগায় দেখায়, একটু পরে দেখা যায় কস্টিপ খুলে গেছে, কেউ কাঁদতেছে ক্যামেরার সামনে, অন্যদিকে যে হাসতেছে। আমরা সাধারণত এইসব দেখেছি, কিন্তু তারেক রহমান তার পিতার জন্য তিনি কাঁদছেন এত বছর পরে এসে, কিন্তু তিনি একটা আড়ালে কাঁদছেন। একটা পুরুষ, একজন রাজনীতিবিদ, তার দিকে পুরো বাংলাদেশ, পুরো ক্যামেরা, পুরো গণমাধ্যম সবকিছু তাকিয়ে আছে, কিন্তু তিনি তাকে আড়াল করে কাঁদছেন। এই বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছে, সেজন্য আমি লিখেছি।